নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প শুনতে চাইলে আব্দুল লাভ স্টোরি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে আমাদের পাশেই থাকুন। রানা কাঁদো কাঁদো মুখ করে তাকায় সন্ধ্যার দিকে। জেরিন বলে, তুমি যদি বুঝতে বইন তাইলে এর থেকেও বেশি মাইর দিতে ওরে, বেদ্যপ বলা। এর মধ্যেই হাজির হয় আকাশ, সাফি আর তমাল। আকাশ এসে ঠাস করে থাপ্পড় বসিয়ে দেয় রানার গালে। রানা হতভম্বের মতো তাকিয়ে থাকে, বলে, আজ কি মায়ের দিবস, সবাই আমারে মারতেছে কেন? তোর ভাগ্য ভালো একটা থাপ্পড় দিয়েছি। তুই এই ভূত পাগলেরে কেন পাঠাইছস আমাদের সাথে? জানিস কি করছে ও রাস্তায়? রানা মাথা নাড়ায়। লিজা, জেরিন, সন্ধ্যা, রানা সবাই উৎসুক দৃষ্টিতে তাকায়। সাফি মুখ কাচুমচু করে আছে। আকাশ বলতে শুরু করে, আরে ভাই, যাওয়ার সময় আন্টি ছিল, কিছুই করে নাই ও। মেয়েদের মতো তামাল আর আমার শার্টের কোনা ধরেই হাঁটছে। আমরা দুজন কিছু বলি নাই। আসার সময় 2 মিনিট করে হাঁটে আর বলে, দোষ সামনে ভূত। ওর এই ভূতের চপ করে আজকে আমরা একটা মহিলার দৌড়নি খাইয়েছি। সবাই চুপ করে তাকিয়ে থাকে সাফির দিকে, তারপর হুহা করে হাসতে থাকে। আকাশ আর তমাল বিরক্তিকর দৃষ্টিতে তাকিয়ে আছে। রানা হাসতে হাসতে সোফা থেকে পড়ে যায় ফ্লোরে। হাসির রেশ দ্বিগুণ হয়ে যায়। রানা ফ্লোরে পড়ে শুয়ে থেকেই হুহা করে হাসতে থাকে। আয়াস নিজের রুম থেকে বাইরে এসে কঠিন এক ধমক লাগায়। সবাই কয়েক সেকেন্ডের জন্য হাসি থামালেও বেশিক্ষণ টিকতে পারে না। লিজা তো হাসতে হাসতে কান্নাই করে ফেলেছে। সন্ধ্যাও হাসছে। আয়াস এদের কাণ্ড দেখে কিছু না বলেই রুমে চলে যায়। এই হাসাহাসি চলে প্রায় আধা ঘন্টার মতো। তারপর সবাই খেতে বসে যায়। সবাই মিলে খেয়ে নিজেদের মতো রুমে চলে যায়। সন্ধ্যা শুধু ঘরের বাইরে মেন দরজার কাছে ব্যালকনিতে গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ দাঁড়াতেই পেছনে কারো আসার শব্দ পায়। পেছন ঘুরে দেখে আয়াস। সন্ধ্যা মুচকি হাসে। আয়াস সন্ধ্যার পাশাপাশি দাঁড়িয়ে বলে, এখানে দাঁড়িয়ে কি করো? কিচ্ছু না, এমনিতেই দাঁড়িয়ে আছি। এরপর কিছুক্ষণ নীরবতা। সন্ধ্যা ডাকে, শহুরে ডাক্তার। আয়াস চমকে তাকায়। সন্ধ্যা সামনে তাকিয়েই হেসে বলে, আপনারা কতদিন থাকবেন এখানে? আর 10 দিন। শহরে গেলে কি আমার কথা মনে পড়বে? আয়াস ভীষণ চমকায়, জিজ্ঞেস করে, মানে? সন্ধ্যা কি বলে ফেলেছে বুঝতে পারে। চোখের দৃষ্টি এদিক ওদিক করে বলে, না না, কিচ্ছু না। আয়াস কিছুক্ষণ চুপ থেকে বলে, তোমার বিয়ে কবে? 10-12 দিন পরেই। তুমি আর পড়ালেখা করবে না? সন্ধ্যা অদ্ভুতভাবে হেসে বলে, গ্রামের মেয়েদের পড়ালেখা হয় বুঝি শহুরে ডাক্তার? আয়াস জবাব দেয় না। সন্ধ্যা ফের বলে, আম্মা চায় আমি বিয়েতে হ্যাঁ করে দেই, আমিও হ্যাঁ করে দিয়েছি। তোমার লাইফ তোমার ডিসিশন, কারো চাপে পড়ে বিয়ে করে নিও না। আর বিয়ে করলেও যার সাথে বিয়ে হবে তাকে বলবে তুমি পড়ালেখা করতে চাও। সন্ধ্যা মাথা নাড়ায়। আয়াস বলে, ঘুমাতে যাও। হুম। মুখে হুম বলে অদ্ভুতভাবে দুজনের একজনও নিজেদের রুমে গেল না। কিছুক্ষণ সেভাবেই দাঁড়িয়ে রইল। সন্ধ্যা হঠাৎ করে অদ্ভুত এক প্রশ্ন করে বসে, ভালোবাসা কি শহুরে ডাক্তার? আয়াস আর সন্ধ্যাকে বাইরে থেকে লিজা, জেরিন, রানা, তমাল, আকাশ, সাফি একজোট হয়েছে। রানা কপাল চাপড়াতে চাপড়াতে বলে, দোস্ত, সন্ধ্যার নাকি বিয়ে ঠিক হয়ে গেছে। আর আয়াস এটাতে কি কমেন্ট করলো? কংগ্রেস সন্ধ্যা, নতুন জীবনের জন্য অনেক শুভকামনা রইল। হোয়াট ইজ দিস ব্রো? আকাশ কনফিউজড গলায় বলে, ভাই, আয়াসে যদি সন্ধ্যাকে পছন্দ করতো তাহলে রিয়েক্ট কেন করলো না? আমরা ভুল না তো? আদৌ আয়াস সন্ধ্যাকে পছন্দ করে তো? লিজা ঠাস করে একটা কিল বসায় আকাশের পিঠে, বলে, তোর অশুভ মুখে অশুভ কথা বলবি না হারামি। সন্ধ্যার বিয়ে ঠিক হলেও ওর বিয়ে আমরা ভাঙবো, তাও আয়াস সন্ধ্যারে এক কর্মই কর্ম। হ্যাঁ, তা ঠিক আছে, কিন্তু ওরা গেল কই? সাফি দাঁত বের করে বলে, দুইজনে ব্যালকনিতে দাঁড়িয়ে গল্প করছে। ভূত ছাড়া যে অন্য কিছু দেখছিস, এটাই আমাদের জন্য অনেক। সকাল সকাল শাহিদা কাজে চলে আসে। সন্ধ্যা সকাল থেকে আর চোখে আয়েশের দিকে তাকাচ্ছে। রাতে যখন আয়েশকে জিজ্ঞেস করলো ভালোবাসা কি, তখন কোনো উত্তর দেয়নি আয়াস। চুপচাপ নিজের রুমে চলে গেছে। সন্ধ্যা ভাবছে আয়াস কি রাগ করলো, তাই বোকার মতো লিজার কাছে প্রশ্ন করে বসে, আপু ভালোবাসা কি? লিজার সাথে জেরিনও ছিল। দুজনে এমনভাবে সন্ধ্যার দিকে তাকালো, মনে হলো যেন চোখ কোটর ভেদ করে বাইরে চলে আসছে। থতমত খায় সন্ধ্যা। এরাও কি রাগ করবে নাকি? লিজা অবাক কণ্ঠে বলে, ভালোবাসা কি জানো না? সন্ধ্যা দুদিকে মাথা নাড়াই। জেরিন কপাল চাপড়ায় আর বলে, এই তো ভালোবাসা কি তাই জানে না। আর এই দুই নিরামিষ রে আমরা কেমনে এক করব? আল্লাহ বাঁচাও।
জেরিন বিড়বিড় করে বলেছে বলে সন্ধ্যার কান অবধি পৌঁছায় না। সন্ধ্যা ফের বলে, রাগ করো না আপু। আরে রাগ করবো কেন? এটা কি রাগের মতো কোনো বিষয়? সন্ধ্যা কনফিউজড গলায় বলে, যদি রাগ করার মতো বিষয় না হয় তাহলে শহুরে ডাক্তার কেন রাগ করছে? জেরিন আর লিজা আয়াসের কথা শুনেই লাফিয়ে সন্ধ্যার কাছে এসে তাকে চেপে ধরে বলে, শহরের ডাক্তার মানে আয়াস রাগ করেছে তোমার উপর? কি বলছো তুমি? সন্ধ্যা সরল মনে বলে। শুধু জিজ্ঞেস করেছিলাম ভালোবাসা কি। জেরিন আর লিজা একে অপরের দিকে তাকায়, তারপর হতাশ স্বরে ধ্যাত বলেই উঠে পড়ে। সেই সময় দৌড়ে আসে বকুল, সরাসরি সন্ধ্যার কাছে এসে বলে, সন্ধ্যা ফরিদ কাকাকে জানি মেরে ফেলছে, চল তাড়াতাড়ি। কথাটা যেন বিস্ফোরণ ঘটালো পুরো রুমে। লিজা দ্রুত পায়ে এগিয়ে এসে বলে, মানে মেরে ফেলছে মানে? জানি না, আমি এখনো দেখি নাই। সকাল সকাল সবার মুখে এসব শুনে দৌড়ে আসলাম। দেরি করার সময় নেই, সন্ধ্যা দ্রুত চল। বলে সন্ধ্যার হাত ধরে দৌড় লাগালো। লিজা আর জেরিন বাইরে এসে সবাইকে বলে তারাও পেছন পেছন দৌড় লাগায়। শাহেদাও আছে সাথে। একটা বিশাল জমিতে সবার ভিড় দেখে সেখানে ছুটে আসে সবাই। ভিড় ঠেলে ভেতরে ঢুকতে সবাই ভয় পেয়ে যায়। সামনে পড়ে আছে ফরিদের টুকরো টুকরো ক্ষতবিক্ষত দেহ। সন্ধ্যার চোখের সামনে ভেসে ওঠে ফের এক ক্ষতবিক্ষত লাশ। লুটিয়ে পড়তে নিলে আয়াস সন্ধ্যাকে আগলে নেয় নিজের প্রশস্ত বুকে। সন্ধ্যাকে সাথে সাথে হসপিটালে আনায় সেন্স ফিরতে বেশি টাইম লাগেনি। দুপুরের দিকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে আসে সন্ধ্যাকে। পুরো এলাকা ফরিদের মৃত্যুতে আতঙ্কিত হয়ে আছে। সেদিনের সেই মেয়ের মৃত্যু আর আজ ফরিদের। কিন্তু এদের মারার কারণ কি? এরপর আবার কে হবে পরের শিকার? এসব নিয়ে সবাই খুবই চিন্তিত। সন্ধ্যাকে নিজেদের বাড়ি এনে গোসল করিয়ে দেয় শাহিদা। আয়াসরা সবাই বড় ঘরের ভেতর বসে আছে। সন্ধ্যাকে গোসল করিয়ে এনে বসায়। আয়াস গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করে, তুমি বারবার সেন্সলেস হও কিভাবে? সন্ধ্যা আয়াসের দিকে তাকায় কিন্তু উত্তর দেয় না। লিজা বলে, এখন এসব বাদ দে আয়াস। সন্ধ্যা তুমি রেস্ট নাও, আমরা যাই। সন্ধ্যা মাথা নাড়ায়। আয়াসরা সবাই চলে যায়। শাহিদা খাবার নিয়ে এসে সন্ধ্যাকে খাইয়ে দেয়। সন্ধ্যা চুপচাপ খেয়ে নেয়। শাহিদা এটো প্লেট নিয়ে ঘর থেকে বের হতে নিলেই সন্ধ্যা পিছু ডাকে। শাহিদা ফিরে তাকাতে সন্ধ্যা বলে, সেদিন বাবার সাথে কি হয়েছিল আম্মা? শাহিদা চমকায়। মেয়ের প্রশ্নের উত্তর না দিয়ে দ্রুত বের হয় ঘর থেকে। সন্ধ্যা জানতো তার মা উত্তর দেবে না, তাই কোনো রকম কথা না বাড়িয়ে নিজের মতো বিছানায় গিয়ে এলিয়ে দেয়। ফরিদ কাকাকে কে মারল? কার সাথে তার এত শত্রুতা? রাস্তার বের হয়ে আয়াসরা সবাই চুপচাপ হাঁটতে থাকে। সবার মাথাতেই এক প্রশ্ন, সন্ধ্যা সেদিন ফরিদকে সবার সামনে জুতো দিয়ে মারল, সেদিনই কেন ফরিদের মৃত্যু হলো? ফরিদ যে বেঁচে থাকলে সন্ধ্যার ক্ষতি করতো তা সবারই জানা, কিন্তু তার আগেই ফরিদকে কে মারল? লিজা নীরবতা ভেঙে বলে, এটা গ্রাম না রে, রহস্যের বস্তা। রানা সাই দিয়ে বলে, ওখানে কিছু তো আছে। আয়াস, তোর মনে আছে সন্ধ্যার বাবার মৃত্যুর কথা? আমি শুনেছি সন্ধ্যার বাবা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল, কিন্তু তারাও এরকম কয়েক টুকরা পাওয়া গিয়েছিল। আয়াস রানার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। আকাশ বলে, দোস্ত, আমি খবর নিয়েছি এর আগে এই এলাকায় এই ধরনের মারার 3টা হয়েছে, আর 3জনই ছিল এমন লোফার ক্যারেক্টারের। আয়াস গম্ভীর কণ্ঠে শুধায়, কে কে সেই 3জন? এলাকার এক্স মেম্বারের ছেলে আর চেয়ারম্যানের ছেলে। তমাল অবাক হয়ে জিজ্ঞেস করে, বলিস কি? ফিরোজের ছেলেও খুন হয়েছে? কিন্তু কেন? এরা সবাই মেয়েদের সাথে অসভ্যতা করত। মেম্বার আর চেয়ারম্যানের ছেলে মিলে 2টা মেয়েকে রেপও করেছে, কিন্তু কোনো প্রকার বিচার হয়নি, পুলিশ কিছু হয়নি। মেয়েগুলো লজ্জায় সুসাইড করার 2 দিন পরেই ওই জানোয়ারগুলোর খুন হয়। আয়াস অদ্ভুত রকম এক হাসি দিয়ে বলে, আর যে মেয়েগুলো ভিকটিম ছিল তাদের সাথে অদ্ভুতভাবে সন্ধ্যার আত্মীয়তা আছে। উপস্থিত সবাই অবাক হয়ে তাকায়। আয়াস বাঁকা হেসে বলে, একটা মেয়ে যার নাম সোনিয়া, সে ছিল সন্ধ্যার বান্ধবী, আর অন্য মেয়ের নাম নয়না, সে ছিল সন্ধ্যার প্রাণপ্রিয় ফুফাতো বোন। সবাই বুঝে যায় আয়াস কি বলতে চাচ্ছে। রানা বলে, তুই এত কিছু কিভাবে জানলি? আর তাছাড়াও সন্ধ্যা অনেক ছোট, ও এত মারপেজ বোঝে না। প্রথমত তোরা হয়তো ভুলে গেছিস আমরা কারা আর কেন এখানে এসেছি, আর দায়িত্ব তো সময় আসলে নিজেই বের হয়ে আসবে কে কী করেছে। বাই দ্য ওয়ে, আজকে পেশেন্ট দেখতে হবে, দ্রুত চল। লিজা হাঁটতে হাঁটতে বলে, দোস্ত, আমার মনে হয় আমাদের চলে যাওয়া উচিত গ্রাম ছেড়ে। সবাই তাকায় লিজার দিকে। লিজা ফের বলে, দেখ, যারা খুন হয়েছে আমি মনে করি তারা একটাও মানুষের মধ্যে পড়ে না।
আর আমরা কোনো অমানুষের খুনিদের শাস্তি দিতে চাই না। তুই ঠিক, তবু এদের কেন মারা হলো এগুলো তো জানা দরকার। মানলাম যারা মারা গেছে তারা মানুষের মধ্যে পড়ে না, কিন্তু 2 দিন আগে যে মেয়েটা মারা গেছে তাকে কেন মারা হলো? সেদিন সাইদা আন্টি 1 ঘন্টা 25 মিনিট কোথায় ছিল? এগুলো তো জানা দরকার। আর আমার সন্দেহ যদি ভুল না হয়, তাহলে সন্ধ্যার বাবার মারা যাওয়াটাও কোনো অ্যাক্সিডেন্ট না, ওটাও কোনো না কোনোভাবে খুন। আয়াস কিছুক্ষণ ভেবে বলে, যে মেয়েটা মারা গেছে তার বিষয়ে আগে খোঁজ নিতে হবে। আর এখন সবাই চুপ, রাস্তায় এগুলো নিয়ে কোনো রকম ডিসকাশন না। কেউ আর কোনো কথা বলল না। সবার মাথায় ঘুরছে একটাই কথা, এত সৌন্দর্যের নিষ্পাপ মুখের মেয়ের কি আদৌ কোনো খুন করতে পারে? টুকরো টুকরো লাশের খুব কাছে বসে আছে সন্ধ্যা, পাথরের মতো তাকিয়ে আছে রক্তমাখা মুখের দিকে। কয়েকটা টুকরো পড়ে আছে বলে ভয়ে কেউ কাছে আসছে না। পাশেই সন্ধ্যার মা বিলাপ করে কাঁদছে। সন্ধ্যা একবার সেদিকে তাকিয়ে আবার সামনে তাকায়। হঠাৎ করে চিৎকার করে কান্না করে ওঠে। সন্ধ্যা, কি হয়েছে? কাঁদছিস কেন? কি হয়েছে? চোখ খোল। সন্ধ্যা ধীরে ধীরে চোখ খোলে, নিজেকে বিছানায় দেখে খানিকটা চমকায়। মস্তিষ্ক সজাগ হতে সে বুঝতে পারে এতক্ষণ স্বপ্ন দেখছিল। সামনে বাদলকে বসে থাকতে দেখে চোখ মুছে নেয়, নিজের কাপড় ঠিক করে বসে। বাদল জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতে সন্ধ্যা নরম গলায় বলে, খারাপ স্বপ্ন দেখেছি বাদল ভাই। বাদল আর কিছু বলে না। কাল সে শহরে গেছিল বলে কিছুই জানে না। আজ এসে সব শুনতেই ছুটে এসেছে সন্ধ্যার কাছে। সন্ধ্যা বাইরে তাকিয়ে দেখে বিকেলে রোদ কমে গেছে, তার মানে সে অনেকক্ষণ ঘুমিয়েছে। বাদল নীরবতা ভেঙে বলে, ফরিদ কাকার বিষয়ে কিছু জানিস? আর তাছাড়া তুই নাকি কাল বিচার সভায়। সন্ধ্যা মাথা নাড়ায়, তারপর আস্তে করে বলে, এসব ছাড়েন, আপনি কাল শহরে গিয়েছিলেন? বাদল হেসে মাথা নাড়ায়। সন্ধ্যা ভ্রু কুঁচকে তাকায়, বলে, হাসলেন কেন? এমনিতেই অনেকক্ষণ এসেছি, এবার আমি বাড়ি যাই। আর চাচি রান্না করতে গেছে, তুই উঠলে তোকে বলতে বলেছিল। আর তোর ইচ্ছে হলে ওখান থেকে ঘুরে আয় কিছুদিন, এখন এলাকা শান্ত থাকবে। সন্ধ্যা মাথা নাড়ায়। বাদল চলে যেতেই সেও ঘর থেকে বের হয়। কলপাড়ে গিয়ে নিজের চোখে মুখে পানি ছিটিয়ে ঘরের দরজা লাগিয়ে নিজেও বের হয়। ধীরে ধীরে হেঁটে আসে আয়াসেরা যেখানে থাকে সেখানে। মায়ের সাথে দেখা করে পুকুর ঘাটে আসে। পুকুর ঘাটে আয়াসরা বসেছিল। লিজা সন্ধ্যাকে দেখে এগিয়ে আসে, বলে, এখন কেমন আছো সন্ধ্যা? সন্ধ্যা মাথা নাড়িয়ে গলার স্বর ধীর করে বলে, আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। আজ তোমরা রোগী দেখতেছো না? দেখছি তো, যে কয়েকটা পেশেন্ট, তাতে বেশিক্ষণ লাগে না। আর তাছাড়া অনেক কয়দিন থাকবো বলে সবাই আস্তে ধীরে আসছে। শেষের 3 দিন দেখিও কেমন ভিড় হয়। সন্ধ্যা মাথা নাড়ায়। লিজা সন্ধ্যার হাত ধরে আস্তে করে বলে, তোমাকে একটা প্রশ্ন করলে উত্তর দেবে? বলো। সন্ধ্যা জানে লিজা কি প্রশ্ন করবে, তবুও চুপ করে সায় দেয়। লিজা আমতা আমতা করে বলে, তুমি বারবার সেন্সলেস হও কেমনে? সন্ধ্যা হেসে বলে, আসলে আমার বাবার মৃত্যুর পর থেকে যখনই তার রক্তাক্ত মুখ চোখের সামনে ভেসে ওঠে, তখনই আমি জ্ঞান হারিয়ে ফেলি। লিজা কিছু বলতে যাবে তার আগে জেরিন ডাকে, বলে, দুজনে একা একা কি ফিসফিস করতেছো? এদিকে আসো। সন্ধ্যা আর লিজা এগিয়ে আসে। সাফি বলে, আমার কি মনে হয় জানো সন্ধ্যা, তোমার। আর কিছু বলার আগেই রানা সাফির মাথায় গাঁটটা মেরে বলে, তোর কি মনে হয় ও কেমনে জানবে বলত? সাফি দাঁতে দাঁত চেপে বলে, পুরো কথা না শুনে লাফাস কেন শালা? ওকে কুল কুল। সাফি বল, কি বলতে চাচ্ছিলি? আরে আমার মনে হয় সন্ধ্যার এই গ্রামে ভূত আছে, নয়তো 2 দিনে 2 মানুষ খুন। আল্লাহ! আকাশ, তমাল, রানা একসাথে বলে ওঠে। ভূত কি বাচ্চে তোরে আজ পানিতে চুবামু? সাফি ভয়ে দৌড় দিয়ে সন্ধ্যার পেছনে লুকায়। সন্ধ্যা হালকা এসে বলে, শুধু ভূত না ভাইয়া, এটা হলো মানুষ ভূত। শুধু ভূত হইলে একেবারে ঘাড় মোটকে খেয়ে ফেলতো, কিন্তু এখানে তো কেটে পিস পিস করে রাখছে। গায়ের লোম দাঁড়িয়ে যায় লিজার। সন্ধ্যা আর কিছু না বলে চলে যায়। লিজা এগিয়ে আসে আয়াসের কাছে, বলে, আমার কিন্তু মনে হয় না সন্ধ্যা কোনো ধরনের খুন করতে পারে। রানা সায় দিয়ে বলে, এত ভালো সাদাসিধা ভীতু একটা মেয়ে খুন করতে পারে না দোস্ত। আয়াস বিরক্তির দৃষ্টি নিয়ে তাকায় সবার দিকে, বলে, বুঝলাম না, তোরা কি আগে থেকেই গাধা, নাকি সন্ধ্যাকে দেখে গাধা হয়ে গেছিস? মানে কি? মানে কিছু না, আজকের মধ্যে খোঁজ লাগা যে মেয়েটা 2 দিন আগে খুন হয়েছে তার সাথে সন্ধ্যা, সোনিয়া, নয়না বা সাইদা আন্টির সাথে কোনো সম্পর্ক আছে কি না। তুই বারবার সন্ধ্যাকে কেন এসব টানছিস?
কাল যখন ফরিদ সাহেব মারা গিয়েছে তখন কিন্তু সন্ধ্যা আমাদের সাথে ঘুমিয়েছিল, আর যেদিন ওই মেয়েটা মারা যায় সেদিন সন্ধ্যা হসপিটালে ছিল। আয়েশ কপালে কয়েকটা ভাঁজ ফেলে, বলে, তোদের মনে হয় সন্ধ্যার মতো পিচ্ছি একটা মেয়ে একা ফরিদকে মেরে কেটে রেখে দিতে পারবে? তার মানে তুই বলতে যাচ্ছিস যে সন্ধ্যার সাথে অন্য কেউ আছে এগুলোতে? এক্স্যাক্টলি। ভাই তুই সন্ধ্যাকে ভালোবাসিস না? আয়েশ অবাক হয়ে বলে, হোয়াট? সন্ধ্যার সাথে আমার পরিচয় আজ মাত্র 3 দিন, এর মধ্যে ওরে ভালোবাসবো মানে কি? আর তাছাড়া তোদের মাথায় কি তার ছিঁড়ে গেছে? ভুলে গেছিস আমার ফিয়ন্সে আছে? আয়েশ ভেঙচি কেটে পড়ে, তোর ওই মাতাল ফিরে শোনে শরতশালা। বলে আয়াস উঠে যায়, সাথে সবাই যায়। আয়াস পেছন থেকে আহামকের মতো তাকিয়ে বলে, হোয়াট দ্য ফাজ ইয়ার? সন্ধ্যা পেরিয়ে কেবলই অন্ধকার নেমে এসেছে। তখন ছুটে আসে আকাশ, তমাল আর রানা। আয়াস, লিজা, জেরিন আর সাপি মাথা তুলে তাকায় তাদের দিকে। রানা ভাঙা ভাঙাভাবে বলে, দোস্ত, সন্ধ্যার সাথে ওই খুন হওয়া মেয়েটার সম্পর্ক আছে। সোনিয়া, নয়না, সন্ধ্যা আর ওই মেয়ে মানে মুন্নি, এরা সবাই একটা ফ্রেন্ড সার্কেল। সকাল সকাল ঘুম থেকে উঠে বাইরে আসে সন্ধ্যা। মুক্ত বাতাসে টেনে নেয় গন্ধ। সকালটা অন্যরকম মনে হলো তার। অন্যরকমই তো, কোনো পশুর থেকে লুকিয়ে বাঁচার আর প্রয়োজন নেই। সাহিতা সকাল সকাল কাজে চলে গেছে। সন্ধ্যা নিজে বাড়ির সবার জন্য রান্না বসায়। রান্না শেষ করে দাদাকে খাওয়ায়। তারপর সব ঠিকঠাক করে হাঁটা লাগায় বকুলদের বাড়ির দিকে। বকুল তখন উঠানে বসে আচার চিবুচ্ছে। সন্ধ্যাকে দেখে আচারের বয়াম রেখে এগিয়ে আসে সন্ধ্যার কাছে। সন্ধ্যা মুচকি এসে বলে, সকাল সকাল আচার খাচ্ছিস? এসব রাখ, চল বাগানে যাব। বকুল কানের কাছে ফিসফিস করে বলে, বাদল ভাই কিন্তু বাড়িতে। সন্ধ্যা ডন্ডিকে আর ভাব নিয়ে বলে, তা আমি কি করব? তোর ওই ভাইকে ভয় পাই নাকি? চল তো। বকুলের হাত টেনে রাস্তা দিয়ে হাঁটতে থাকে। বকুল কথায় কথায় বলে, আচ্ছা সন্ধ্যা, তোরও বিয়ে হয়ে গেলে তো আমাকে বিয়ে দিয়ে দিবে, তাই না? সন্ধ্যা দুষ্টুমির হাসি এসে বলে, মনে হচ্ছে সইয়ের আমার খুব বিয়ে করার শখ হয়েছে। না সমস্যা নেই, শখ হইলে বল, আমি কাকিকে বলে তোর বিয়ের ব্যবস্থা করতেছি। বকুল সন্ধ্যার মাথায় গাঁটটা মেরে বলে, যা, ভেবেছিলাম তোর আর বাদল ভাইয়ের বিয়ের পর দুজন একসাথে অনেক মজা করব, কিন্তু কিন্তু কি? কিছু না। শোন না সই, ভাই সেদিন শহরে গেছিল না, ওই দিন তোর জন্য শাড়ি আর গয়না আনছে। সন্ধ্যার মুখটা মলিন হয়ে যায়। এই বিয়েটা করে আদৌ কি সে সুখী হবে? বাদল কত কি এখনই করে ফেলেছে, কিন্তু তার তো বিয়ের প্রতি কোনো আগ্রহই নেই। তাহলে সন্ধ্যাকে কিছু ভাবতে দেখে বকুল ধাক্কা দেয় সন্ধ্যাকে। সন্ধ্যা চমকে তাকায়। বকুল বলে, কি ভাবছিস বলতো? কিচ্ছু না। শোন, বাগান দিয়ে ঘুরে শহুরে ডাক্তারদের ওখানে যাব। বকুল দাঁড়িয়ে পড়ে, ভ্রু কুচকে বলে, কেন? কেন আবার? এমনিতেই। বকুল সন্ধ্যাকে সামনে দাঁড় করিয়ে বলে, আচ্ছা একটা সত্যি কথা বল, তোর কিসের টান এত শহরের ডাক্তারের ওপর? সন্ধ্যা আনমনে আস্তে করে বলে, জানি না। বকুল স্পষ্ট শুনতে পায় না, ফের জিজ্ঞেস করে, বুঝিস না কেন? সন্ধ্যা বকুলকে সরিয়ে বকুলের হাত ধরে সামনে হাঁটতে থাকে। তারপর জোর করে হাসার চেষ্টা করে বলে, আরে কিসের টান হবে? কোনো টান ফান নাই। তুই তো জানিস চেয়ারম্যানের ওই বাড়ির পুকুর ঘাট আমার কত প্রিয়, তাই যাই ওখানে। চেয়ারম্যান তো এখন আর কিছু বলে না, আর আগে গেলেই সাপের মতো ফুসফুস করছে। বকুল শব্দ করে হেসে ওঠে। এর মধ্যেই পেছন থেকে আওয়াজ আসে অ্যাম্বুলেন্সের শব্দে। বকুল আর সন্ধ্যা দুজনেই পেছনে তাকায়। তাদের সামনে দিয়ে সাই করে চলে যায় অ্যাম্বুলেন্স। পেছন পেছন সন্ধ্যা আর বকুলও যায়। অ্যাম্বুলেন্স থামিয়ে চেয়ারম্যানের বাড়িতে। চেয়ারম্যানের বাড়িতে তখন কান্নার সুর। সন্ধ্যা আর বকুল এসে একপাশে দাঁড়ায়। অ্যাম্বুলেন্স থেকে সাদা কাপড়ে মুড়িয়ে লাশ নামানো হয়। সবাই লাশকে ধরে কান্নাকাটি করতে থাকে। সন্ধ্যা তাচ্ছিল্যের সুরে হেসে আস্তে করে আওড়ায়, জানোয়ারের জন্য চোখের পানি নষ্ট করার চেয়ে নিজেকে স্বার্থপর খারাপ প্রমাণ করে হাসতে থাকা ভালো। কিছু কিছু লোক শুধু সান্ত্বনা দিতে হয়, তাই দিচ্ছে, নয়তো সবার মনেই বিষ এই ক্ষত বিক্ষত লাশের জন্য। মুখের ওপর থেকে সাদা কাপড় সরাতেই লোকজন ভয়ে দুকদম পিছিয়ে যায়। সন্ধ্যা হাসে। ফরিদের পুরো মুখে গলায় শরীরে সেলাই করা। লাশের কয়েকটা টুকরো হয়েছিল বলে সব একসাথে করে সেলাই করা হয়েছে। সাথে সাথে আবার ঢেকে দেওয়া হয় ফরিদের মুখ। বাড়ির বারান্দায় মুখ ভার করে বসে আছে ফিরোজ চেয়ারম্যান। তার আশেপাশে আরও মানুষ। সন্ধ্যা সবাইকে একবার দেখে নেয়, চোখ বন্ধ করে বড় শ্বাস নেয়। সমাজ থেকে আরও একটা কীট মুক্ত হলো। সেই প্রশান্তিতে আরও একজনের ঠোঁট প্রসারিত হয়। সেই প্রশান্তির হাসি সন্ধ্যার চোখ ফাঁকি দেয়নি। নিঃশব্দে হাসে সন্ধ্যাও।
সন্ধ্যা আর বকুল চলে যেতে নিলেই হাজির হয় আয়াস, রানা, আকাশ, তমাল, সাফি, লিজা আর জেরিন। সবাই সন্ধ্যা আর বকুলকে দেখে এগিয়ে আসে তাদের দিকে। লিজা বলে, তোমরা এখানে? সন্ধ্যা উত্তর দেয়, তোমাদের ওখানেই যাচ্ছিলাম, আসার পথে অ্যাম্বুলেন্স দেখে পেছন পেছন এলাম, এক্ষুনি আমরাও বের হচ্ছিলাম। তোমরা এখানে কেন? আজকে তো কয়েকজন লোক শুধু আসছিল আমার কাছে, তাদের মুখে শুনলাম সবাই চেয়ারম্যানের বাড়ি, তাই আসলাম দেখতে। সন্ধ্যা হেসে বলে, যান দেখে আসেন। ওই যে ফরিদ কাকার লাশ আনছে, একবার সবাই দেখে ভয় পাইছে, তারপর আর মুখ থেকে কাপড় তোলেনি। আপনারা তো ডাক্তার, দেখলে দেখেন। সাফি তাড়াতাড়ি লিজার কাছে এসে বলে, পাগল নাকি? ওই কয়েক টুকরা লাশকে আমি দেখব না? রাতে ভূত হয়ে আমার গলা টিপে দিতে পারে। লিজা সাফির চুল টেনে ধরে বলে, বলো, কত মানুষ হবি তুই? এই জেনারেশনে এসেও তোর ভূতে ভয়? সাফি ভেঙচি কাটে। রানা আয়াসকে মন দিয়ে কিছু দেখতে দেখে কনুই দিয়ে গুঁতো মারে। আয়াসের ততক্ষণে পুরো পরিবেশ পর্যবেক্ষণ করা শেষ। রানা ফিসফিস করে বলে, এই কি দেখছিস এভাবে? পরিবেশ? হ্যাঁ। বলেই এগিয়ে আসে লাশের কাছে। রানা মাথা চুলকাতে চুলকাতে আকাশের দিকে তাকায়। আকাশ ভ্রু কুঁচকে বলে, একটা উল্টাপাল্টা কথা বললে তোর খবর আছে। রানাও ভেঙচি কাটে। তারপর সবাই মিলে এগিয়ে যায় আয়াসের কাছে। আয়াস পাশে বসে থাকা একজন লোককে বলল, লাশের মুখ দেখা যাবে? লোকটি থমথমে গলায় উত্তর, মুখ দেখা আবার ডরাই বানে। হোয়াট ইজ ডোর? লোকটি তাকিয়ে থাকে। পাশ থেকে সন্ধ্যা বলে, ভয়। ও। বলে আয়াস আবার লোকটির দিকে তাকায়। মাথা থেকে পা পর্যন্ত পর্যবেক্ষণ করে বলে, ভয় পাবো না, আমাদের অভ্যাস আছে, দেখান। লোকটি আর কথায় বাড়ায় না, মুখের কাপড় তুলে দেয়। লিজা আর জেরিন ভয় পায়, দু কদম পিছিয়ে যায়। সাফি তাকায় না লাশের দিকে। আকাশ নিজের মতো দেখে বলে, ঠিক আছে। তারপর উঠে আসে। বাড়ি থেকে বের হয়। রানা, তমাল, আকাশ আর আয়াস সামনে। লিজা, জেরিন, সন্ধ্যা, বকুল, সাফি একসাথে। রানা একবার পেছনে তাকিয়ে বলে, কি বুঝলি? আয়াস গভীর কিছু ভেবে বলে, কিছু বুঝতেছি না, আমরা যে 0 পয়েন্টে ছিলাম এখনও সেইখানে আছি। আচ্ছা, তোর কি কালকের ঘটনার পরও মনে হয় সন্ধ্যা এসবের পেছনে আছে? আকাশের কথায় তার দিকে তাকায় আয়াস। পাশ থেকে তমাল বলে, আমার কিন্তু মনে হয় না সন্ধ্যা এসবের পেছনে আছে। আমার তো মনে হয় ও নিজেই পরের টার্গেট। কালকের ক্লুর পর আমি কনফিউজড। সন্ধ্যা আসলে কি টার্গেট নাকি মাস্টার মাইন্ড? দোস্ত, ওদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে একমাত্র বেঁচে আছে সন্ধ্যা। বকুলের সাথে সন্ধ্যার ফ্রেন্ডের কোনো হাত নেই, মানে বকুল আলাদা ব্যাচ। দেখ, রিপোর্ট হয়েছে নয়না আর সোনিয়া ওরা নিজেরাই সুসাইড করেছে। মুন্নিকে কেন মারা হলো, কে মারলো, ও কি কিছু জানতো? সম্ভাবনা আছে, কিন্তু জানতে হবে, আর সন্ধ্যা থেকেই জানতে হবে। সবাই সায় দেয়। তারপর টপিক চেঞ্জ করে। সবাই একসাথে চলে আসে পুকুর ঘাটে। শান বাঁধানো পাথরে সিঁড়িতে বসে সবাই। কথায় কথায় রানা সন্ধ্যাকে বলে, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি সন্ধ্যা। সন্ধ্যা মাথা নাড়ায়। রানা কিছুটা ইতস্তত করলেও নিজেকে স্বাভাবিক রেখে বলে, যার সময় কিছু লোকের মুখে শুনেছিলাম এই গ্রামে নাকি আগেও এরকম মার্ডার হয়েছে, কথাটা কি সত্যি? লিজা আর জেরিন চমকায়। রানা এসব কি জিজ্ঞেস করছে? সন্ধ্যা উল্টো বুঝলেই তো তারা কেস খাবে। সন্ধ্যা আর বকুলের মুখ মলিন হয়ে যায়। রানা হাসার চেষ্টা করে বলে, ডোন্ট মাইন্ড প্লিজ, আসলে যাওয়ার পথে শুনলাম তাই তোমাকে জিজ্ঞাসা করলাম। এমন হলে তো গ্রামে সমস্যা, লোকজন তো ভয়ে গুটিয়ে নেবে নিজেকে, মনের মধ্যে ভয় থাকবে, এরপর না জানি কে মারা যায়। তোমাদের গ্রামের পুলিশরা কিছু করছে না? সন্ধ্যা চোখ মুখ শক্ত করে বলে, যতগুলো লোক অস্বাভাবিক মারা গেছে সবগুলো এক একটা জানোয়ার ছিল, পশুর থেকেও ঘৃণ্য। সন্ধ্যার চোখে মুখে স্পষ্ট রাগ আর ঘৃণা ভেসে ওঠে। আয়াস গম্ভীর স্বরে জিজ্ঞেস করে, কি করেছিল ওরা? সন্ধ্যা তাকায় আয়াসের দিকে। চোখ ছলছল করে ওঠে, কণ্ঠ নরম হয়ে আসে, কথাগুলো আটকে আসে গলায়। কোনো রকম বলে, আমার ভীষণ প্রিয় সই আর ভীষণ প্রিয় বোনকে কেড়ে নিয়েছে ওরা। রানা কিছু বলতে গেলেই আয়াস ইশারায় থামিয়ে দেয়। লিজা আর জেরিন পরিস্থিতি স্বাভাবিক করতে বলে, আরে কি মার্ডার টাডার লাগাই রাখছে সব, এইসব বাদ। এখন সন্ধ্যা, তুমি না বলছিলে তোমার বিয়ে ঠিক হয়ে গেছে? তা কার সাথে গো? সন্ধ্যা নিজেকে সামলে আয়াসের দিকে তাকিয়ে উত্তর দেয়, বাদল ভাই। সেটা আবার কে? বকুল হেসে বলে, আমার ভাই। এবা, দুই সই তাহলে ভাবি ননদি হয়ে যাচ্ছ? বকুল হাসে। সন্ধ্যা মলিন দৃষ্টিতে তাকায় আয়াসের দিকে।
তার ভেতরের সত্তা কিছু তো চাই, সে বোঝে কিন্তু কি চাই। এই মানুষটার প্রতি তার এত কিসের টান? সাফি হাসতে হাসতে বলে, আরে সামনে মান্থে তো আমাদের আয়েশেরও বিয়ে, বা সন্ধ্যারও বিয়ে, আয়েশেরও বিয়ে। সন্ধ্যা চমকে তাকায় সাফির দিকে। শহুরে ডাক্তারের বিয়ে হঠাৎ ঠিক হলো নাকি আগে থেকেই ঠিক? বুকের বাম পাশে যেন চিনচেনে ব্যথা অনুভব হলো। আয়াসের দিকে তাকিয়ে দেখে আয়াস স্বাভাবিক। মনের যেটুকু আশা ছিল তাও ভেঙে গেল। এবার সে কার জন্য নিজের বিয়ে আটকাবে? আদৌ কি প্রয়োজন আছে? সন্ধ্যাকে যেন কেউ অলৌকিকভাবে উত্তর দিল, প্রয়োজন নেই। তুই কি আদৌ বুঝিস ভালোবাসা কি? সন্ধ্যা চোখ বন্ধ করে। আকাশে মেঘ ডাকে। সকাল থেকে আবহাওয়ার অবস্থা তেমন ভালো না। বৃষ্টি আসবে আসবে ভাব। সবাই উঠে পড়ে সন্ধ্যা ছাড়া। বকুলও বাড়ির দিকে দৌড় দেয়। বৃষ্টিতে আটকে গেলে সমস্যা। সব ছেলেরা চলে গেলেই লিজা আর জেরিন সন্ধ্যার কাছে আসে। দ্রুত কণ্ঠে বলে, সন্ধ্যা উঠো, বৃষ্টি আসতেছে। সন্ধ্যা আনমনে উত্তর দেয়। ভিজবো আমি, তোমরা যাও। লিজা আর জেরিন কিছু বলতে যাবে, তার আগে বৃষ্টির ফোঁটারা পড়তে শুরু করে। দৌড় লাগায় লিজা আর জেরিন। সন্ধ্যা ওভাবে বসে থাকে। বৃষ্টির কণা তাকে ভিজিয়ে দেয়। সন্ধ্যা বসা থেকে উঠে দু পা এগোয় পুকুরের দিকে। দু হাত মিলে বৃষ্টির ফোঁটাতে যেন আমন্ত্রণ জানায় সে। এই বৃষ্টিতে মুছে যাক সব বেদনা, সব পাপ, সব পাপি। এই বৃষ্টির পর নতুন এক সকাল হবে। নতুন করে কারো জীবন শুরু হবে। বৃষ্টির পানিতে ভিজতে ভিজতে চোখ বন্ধ করে নেয়। চোখ বন্ধ করে আস্তে করে আওড়ায়, এ কিসের টান শহুরে ডাক্তার? এ কেমন মরণ ব্যাধি আমার। সন্ধ্যা মালতীর যে দম আটকে আসে এই অনুভূতিতে, এই অনুভূতি যে শূন্যের কোঠায় পৌঁছাবে আর কটা দিন পর, না আপনি জানবেন এই অনুভূতিতে, আর না অন্য কেউ। এই অনুভূতি একান্ত সন্ধ্যা মালতীর। এই অনুভূতি শুধু জানবে সন্ধ্যাবেলার মালতীরা আর এই ঝুম বৃষ্টির ফোঁটারা। কিছুক্ষণ চুপ থাকে। সে সময় পেছন থেকে কেউ তাকে টেনে ধরে। সন্ধ্যা পেছনে তাকাতেই চোখাচোখি হয় আয়েশের সাথে। বৃষ্টির প্রকোপে সন্ধ্যা কোনো রকম তাকায় আয়েশের দিকে। ঠোঁটের করে ভেসে ওঠে এক চিলটে হাসি। একদম আস্তে করে ঠোঁট নাড়িয়ে বলে, শহুরে ডাক্তার। আয়াস যেন সন্ধ্যা মালতীর আরও এক রূপ দেখল। বৃষ্টিতে ভেজা সন্ধ্যা মালতী যেমন স্নিগ্ধ সুন্দর হয়, এই সন্ধ্যা মালতীও ঠিক তেমন, যেন সদ্য ফুটে উঠেছে। দুজনের কারোর খেয়াল নেই তারা এতটাই কাছে যে বৃষ্টির ফোঁটা আয়াসের মুখ বেয়ে সন্ধ্যার মুখের ওপরেও পড়েছে। চারদিকে স্নিগ্ধ শীতল পরিবেশ। বৃষ্টির ঝুমঝুম শব্দে চারিদিকে মুখরিত হয়ে আছে। বৃষ্টির পানিতে এখনও ভিজে চলেছে দুটি মানব মানবী। একজন তার ভালোবাসার মানুষে মগ্ন, আরেকজন স্নিগ্ধ মুখ দেখতে ব্যস্ত। একে অপরের এত কাছে হওয়া সত্ত্বেও দুজনের মাঝে অনেক দূরত্ব। সন্ধ্যা অনেকটা সময় পর কাঁপা কাঁপা হাতে আয়াসের গালে হাত রাখে। কিছুটা চমকে ওঠে আয়াস। আয়াসের থেকে সন্ধ্যা অনেকটা ছোট আর হাইটেও কম, তাই পা উঁচু করে রেখেছে। আয়াস নিজেকে সামলে বলে, এই মেয়ে, বৃষ্টিতে ভিজতেছ কেন? ঠান্ডা লেগে গেলে কি করবে? সন্ধ্যার কি হলো কে জানে, আয়াসের গলা জড়িয়ে একদম কাছে দাঁড়ালো। আয়াস ভড়কে গেলেও নিজেকে স্বাভাবিক রাখে। আয়াস কিছু বলার আগে সন্ধ্যা চোখ পিটপিট করে তাকায়। কয়েকবার চোখের পলক ফেলে ধীর কণ্ঠে বলে, শহুরে ডাক্তার, আমি আপনাকে। এইটুকু বলে সন্ধ্যা লুটিয়ে পড়ে আয়াসের বুকে। আয়াস শক্ত করে ধরে। বৃষ্টির শব্দে সন্ধ্যার কথা স্পষ্ট কানে যায়নি আয়াসের। সন্ধ্যা জ্ঞান হারিয়েছে বুঝতে পেরে কোলে তুলে নেয়। সন্ধ্যার মুখের দিকে এক পলক তাকিয়ে হাঁটতে শুরু করে। সন্ধ্যাকে আয়াসের কোলে দেখে বাকি সবাই ভয় পেয়ে যায়। শাহিদাও ভয় পায়। বাড়িতে ঢুকে কাউকে কিছু না বলেই আগে একটা রুমে নিয়ে যায় সন্ধ্যাকে। পেছন পেছন সবাই আসে। শাহিদা দ্রুত মেয়ের কাছে এগিয়ে এসে বলে, হায় আল্লাহ গো, সন্ধ্যার কি হইছে? বাজান ওই জ্ঞান হারাইছে কে? আয়া শান্ত কণ্ঠে বলে, তেমন কিছু হয়নি আন্টি, অনেকক্ষণ বৃষ্টিতে ভিজার ফলে জ্ঞান হারিয়ে ফেলেছে। ওর তো আবার স্বভাব এটা। শেষেরটুকু আস্তে করে বলায় শাহিদা শুনতে পায়নি। লিজা বলে, তোরা এতক্ষণ কি করছিলি? সেই কখন পাঠিয়েছি তোকে, তোরা সন্ধ্যার পাত্তাই নাই। আয়াস জবাব দেয় না। রুম থেকে বের হতে হতে বলে, ওর কাপড়টা চেঞ্জ করুন, এমনিতেই অনেক ভিজেছে, আরও ভেজা কাপড়ে থাকলে জোর চলে আসবে। তারপর নিজের রুমে চলে যায়। রুম থেকে সব ছেলেরা বের হয়ে গেলে লিজা তার ব্যাগ থেকে একটা শাড়ি আর প্রয়োজনীয় জিনিস এগিয়ে দেয় শাহেদার কাছে। হেসে বলে, ওকে শাড়িতেই বেশি সুন্দর লাগে আন্টি, আমার ব্যাগে ছিল শাড়িটা, ওকে এটাই পরিয়ে দিন। শাহেদা মাথা নাড়ায়। লিজা আর জেরিন মিলে সাহায্য করে সন্ধ্যার কাপড় পাল্টাতে। তারপর তাপমাত্রা চেক করে নিজেরা রুম থেকে বের হয়। বাইরে সবাই আছে। আয়াসও চেঞ্জ করে কফি হাতে বসেছে। বৃষ্টির কমার বদলে বেড়েই চলেছে। লিজা আর জেরিন এসে রানার পাশে বসে। রানাকে চিমটি কাটতেই রানা লাফ দিয়ে উঠে পড়ে।
রানা হাত ডলতে ডলতে বলে, তোরা এই ডাইনের মতো নখগুলো কাটতে পারিস না? ইস, আমার হাতের চামড়া উঠে গেছে। লিজা ভেঙচি কেটে বলে, তোর গায়ের চামড়া এমন তেমন না, গন্ডারের চামড়ার মতো শক্ত। আমাদের এই ছোটোখাটো নখে তোর মতো গন্ডারের চামড়া উঠবে তো দূর, আমাদের নখই ভেঙে যাবে। রানা ভেঙচি কাটে। পাশ থেকে আকাশ আয়াসকে উদ্দেশ্য করে বলে, তোরা এতক্ষণ বৃষ্টিতে কি করছিলি দোষ? প্রেম? আয়াস কপালে ভাঁজ ফেলে তাকায় আকাশের দিকে। রানা হেসে বলে, প্রেম করছিল নাকি? সন্ধ্যার থেকে প্রুফ খুঁজতেছিল, আল্লাহ মালুম। সবাই হেসে দেয়। জেরিন বলে, কথা তো একদম ঠিক। আমাদের হিটলার বাবুর তো ফিয়ন্সে আছে, তার চোখে তো এত ভালো মেয়ে পড়বেই না। লিজা আর জেরিন হাইফাই করে। বাকি সবাই হাসতে থাকে। আয়াস একটা ধমক দিয়ে বলে, তোদের মজা শেষ, এবার যা। সাফি ভেঙচি কেটে বলে, কেন যাবো আমরা? আমরা এখানেই বসে থাকবো। তমাল হঠাৎ করে লাফ দিয়ে উঠে বলে, সাফি, ওই দেখ, ভূত ভূত। সাফি ভূতের কথা শুনে ভূত ভূত করে লাফিয়ে ওঠে। এক লাফে আকাশের কোলে, আর আকাশ টুল থেকে ধপ করে নিচে পড়ে। সবার হাসির দমক বেড়ে যায়। রানায় হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি শুরু করেছে। আকাশ কাঁদো কাঁদো মুখ করে বলে, অলওয়েজ ভূত ভয় পাবি তুই, আর সাফার করবো আমি। আল্লাহ, আমার কমর বোধহয় শেষ। তমাল টেনে তোলে আকাশকে। সাফি কাচুমাচু করে বলে, আমার কি দোষ? তমাল কেন বললো ভূত ভূত? লিজা হাসতে হাসতে বলে, তুই কবে বড় হবি দোস্ত? ভূত বলতে কিচ্ছু হয় না, ওগুলো তো ছোটবেলার রূপকথার গল্পেই মানায়। জেরিন আফসোসের সুরে বলে, ছোটবেলাটা অনেক মিস করি রে। সেই ঝাঁকাঝাঁকি, লাফালাফি, রাতে দাদিরে কোলে বসে ভূতের গল্প, তার ভয়ের আম্মুর আঁচল ধরে থাকা, কি মজা না? সবাই সায় দেয়। তারপর মেতে ওঠে আড্ডায়। আয়াস এক দৃষ্টিতে তাকিয়ে থাকে বৃষ্টির দিকে। ভেসে ওঠে সন্ধ্যার স্নিগ্ধ মুখ। বৃষ্টি কমে এসেছে, সাথে বেড়ে গেছে সন্ধ্যার গায়ের তাপমাত্রা। শাহেদা সন্ধ্যার কাছেই ছিল। হঠাৎ করে মেয়েকে গোংরাতে দেখে ভয় পেয়ে যায়। তাড়াতাড়ি কপালে গলা চেক করে দেখে গা গরম, একটু না অনেক বেশি গরম। দ্রুত ডাক দেয় সবাইকে। লিজা জেরিন সন্ধ্যাকে এভাবে গোংরাতে দেখে নিজেরাই ভয় পেয়ে যায়। দ্রুত তাপমাত্রা চেক করে দেখে 103 ডিগ্রি জ্বর। হঠাৎ করে জ্বর চলে এসেছে। আয়াস দ্রুত নিজেদের মতো প্রাথমিক চিকিৎসা শুরু করে। শাহিদা মেয়ের হাত দলতেছে। লিজা আর জেরিন নিজেদের মতো চেষ্টা করছে, মাথায় জলপট্টি দিচ্ছে। সবাই টেনশন করতেছে। শাহিদা একবার সবার দিকে নজর বুলায়, মনে মনে ওরায়, পোলা মাইয়া গুলান এত ভালা কেন? অপরিচিত একটা মেয়ের জন্য কত কি করছে। সবার চোখে মুখে চিন্তা সাপ স্পষ্ট, যেন অসুস্থ একটা 3-4 দিনের পরিচিত মেয়ে না, তাদেরই কেউ। চোখ ভরে আসে শাহিদার। মনে মনে অনেক দোয়া দেয়। জেরিন জলপট্টি দিচ্ছিল। রানা ব্যস্ত কণ্ঠে বলে, কি রে, জ্বর কমেছে? জেরিন দুদিকে মাথা নাড়ায়। আয়াস বলে, সবাই বাইরে চল। জেরিন। জেরিন ইশারায় বোঝায় ঠিক আছে। সবাই বাইরে চলে আসে। জেরিন আর শাহিদা মিলে সন্ধ্যার গা মুছিয়ে দেয়। আয়াসের চোখ মুখ লাল দেখে রানা এগিয়ে আসে, বলে, তোর কি শরীর খারাপ লাগছে? আয়াস মাথা নাড়িয়ে বলে, তেমন না, বৃষ্টিতে ভেজার ফলে চোখ মুখ লাল দেখাচ্ছে, ঠান্ডা লাগার পূর্বাভাস। রেস্ট নিয়ে গিয়ে আমরা দেখতেছি সন্ধ্যাকে। আয়াস অদ্ভুত দৃষ্টিতে তাকায় রানার দিকে, বলে, ঠিক, আমি আছি। রানা বোঝে আয়াস রেস্ট নেবে না। নিঃশব্দে ঠোঁট কামড়ে হাসে রানা। লিজা ইশারায় জিজ্ঞেস করে কি। রানা দুদিকে মাথা নাড়ায়। একটু পরই জেরিন ডাকে। সবাই আবার রুমে ঢোকে। আয়াস শাহিদার উদ্দেশ্য করে বলে, আন্টি, অনেকটা সময় পার হয়ে গেছে, বৃষ্টি হচ্ছে। এই অবস্থায় সন্ধ্যাকে নিয়ে যাওয়ার দরকার নাই, আপনারা বরং আজকে থেকে যান। সন্ধ্যার দাদাই যে বাড়িতে বাজান, তোমরা একটু আমার মায়াডারে রাখবা। হ্যাঁ, এই অবস্থায় নিমু কেমনে কও? আন্টি, সন্ধ্যা থাকুক, সমস্যা নেই। তমাল পাশ থেকে বলে, আন্টি, ওর হঠাৎ এত জ্বর হইল কেমনে? বৃষ্টির জন্য? শাহিদা মাথা নাড়িয়ে বলে, হ বাজান, ছোটবেলা থেকেই ওই বৃষ্টিতে ভিজতে পারে না, জ্বর আইসা যায়। আয়াস সন্ধ্যার মুখের দিকে তাকিয়ে মনে মনে বকা দেয়। জ্বর আসলে বৃষ্টিতে কেন ভিজতে হবে? বৃষ্টি থেমে গেলে শাহিদা নিজের বাড়ির দিকে যায়। বৃদ্ধ শ্বশুর বাড়িতে একা, উপায় নেই, যেতে হবে। আয়াস আর লিজা থেকে গেছে, বাকি সবাই খাচ্ছে। লিজা আয়াসের পাশে বসে বলে, তুইও খেতে আয়, আমি সন্ধ্যার কাছে আছি। আয়াস গম্ভীর গলায় বলে, তোর ক্ষুধা লাগলে তুই যা, আমি আছি এখানে। লিজা হাসে, বলে,
তুই যে এই পিচ্চি মেয়েটার উপর দুর্বল এটা বুঝিস? আয়াস কপালে ভাঁজ ফেলে তাকায় লিজার দিকে, শান্ত কণ্ঠে বলে, তুই ভুল। আয়েস ইরফান এত সহজে কারো ওপর দুর্বল হয় না। তাছাড়া আমি কমিটেড। লিজা আর কিছু না বলে উঠে দাঁড়ায়। দরজার দিকে যেতে যেতে দাঁত কিরমির করে বলে, তোর ওই ন্যাকা ফিয়ান্সির কথা শুনলে মেজাজ খারাপ হয়ে যায়। আমি খেতে যাচ্ছি, তুই বসে থাক। বলে চলে যায়। আয়াস নিঃশব্দে হাসে। এরা একদম সহ্য করতে পারে না আয়াসের ফিয়ন্সেকে। তারপর গভীর দৃষ্টিতে তাকায় সন্ধ্যার দিকে। সন্ধ্যা তখনও জ্বরের ঘরে বিড়বিড় করতেছে, গোংরাচ্ছে। কষ্ট হচ্ছে তা বুঝতে পারে আয়াস। মুখটা এগিয়ে নিয়ে যায় সন্ধ্যার দিকে, মুখে ফু দেয়। কেঁপে ওঠে সন্ধ্যা। আয়াস ফের ঠোঁট কামড়ে হাসে, এক দৃষ্টিতে তাকিয়ে থাকে সন্ধ্যার মুখের দিকে। সেই সময় ছুটে আসে বাদল আর বকুল। আয়াস নিজেকে সামলে ঠিক করে বসে। বাদল সন্ধ্যার কপালে হাত দিয়ে জ্বরের পরিমাণ দেখে ঘাবড়ে যায়। আয়াসকে বসে থাকতে দেখে বলে, ওর জ্বর একটুও কমেনি। আয়াস দুদিকে মাথা নাড়ায়। বাদল ব্যস্ত কণ্ঠে বলে, কমছে না কেন? ঠিক হয়ে যাবে তো। আয়াস গম্ভীর কণ্ঠে বলে, ঠিক হবে, কিন্তু আপনি কে? বকুল পাশ থেকে বলে, আমার ভাই। আয়াস নড়ে চড়ে বসে, বলে, সন্ধ্যার যার সাথে বিয়ে? বকুল মাথা নাড়ায়। আয়াস আর কিছু জিজ্ঞেস করে না, শুধু স্বাভাবিকভাবেই বলে, চিন্তার কারণ নেই, ওষুধ দেওয়া হয়েছে, বারবার জলপট্টি দিলেই ঠিক হয়ে যাবে। তারপর নিজে বের হয়ে যায়। বাদল দ্রুত পাশে থাকা জলপট্টি দিতে থাকে সন্ধ্যাকে। বকুলও পাশে বসে। পেছনে তাকিয়ে আরও একবার আয়াসের যাওয়ার দিকে তাকায়। লোকটা একা এখানে কি করছিল? বিকালের দিকে জ্বর কমে আসে সন্ধ্যার। এতক্ষণ পাশে সবাই বসেছিল, বাদল আর বকুলও যায়নি। সন্ধ্যা চোখ পিটপিট করে তাকাতে চোখের সামনে আয়াসের মুখ ভেসে ওঠে। আয়াস সামনে ছিল বলে প্রথমে তার মুখই দেখে। অস্পষ্ট স্বরে কিছু বলে ঠোঁট এলিয়ে দেয়। বাদল দ্রুত কণ্ঠে ডাকে সন্ধ্যাকে। সন্ধ্যা পাশে তাকাতেই খানিকটা চমকায়, অনেক কষ্টে বলে, বাদল ভাই আপনি? ঠিক আছিস এখন? সেই সকাল থেকে তোর ধুম জ্বর, সবাই তো ভয়ই পেয়ে গিয়েছি। জানিস বৃষ্টিতে ভিজলে তোর জ্বর হয়, তাহলে ভিজলি কেন? সন্ধ্যা উত্তর না দিয়ে একবার আয়েশের দিকে আরেকবার বাদলের দিকে তাকায়। বাদলের উৎকণ্ঠা দেখে সে আয়েশের দিকে তাকায়। একজনের প্রতি তার নাম না জানা অনুভূতি, আর আরেকজনের তার হবু বর, আর আরেকজন তার হবু স্বামী, যার সাথে আর কয়েকটা দিন পরই পবিত্র বন্ধন গড়ে উঠবে। সন্ধ্যা মাথা নিচু করে নেয়। মাথায় চাপ দিতে তার ইচ্ছে করল না। আয়াসের প্রতি তার অনুভূতি তো কেউ জানে না, আর জানবেও না। সে বাদল ভাইয়ের সাথে সুখী হবে। লিজা পাশ থেকে বলে, তুমি তো আমাদের জানি কেড়ে নিচ্ছিলে। সন্ধ্যা হাসে। বাদল কৃতজ্ঞতার কণ্ঠে বলে, আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা সন্ধ্যার জন্য অনেক কিছু করছেন। অপরিচিত মানুষের জন্য কেউ এতটা করে না। রানা হেসে বলে, ইটস ওকে ভাই, প্রথমত আমরা ডক্টর, আর তাছাড়াও আমরা মানুষ, এতটুকু করতেই পারি, ধন্যবাদের প্রয়োজন নেই। বাদল হাসে। আর কিছুক্ষণ বসে বাদল সন্ধ্যাকে উদ্দেশ্য করে বলে, একা হাঁটতে পারবি? সন্ধ্যা মাথা নাড়ায়। পাশ থেকে আয়াস বলে, ওর এই শরীর নিয়ে হাঁটা কষ্টের হবে, আপনি ওকে কোলে নিন, নয়তো কোনো গাড়ি ডাকুন। বাদল বলে, সন্ধ্যা যা, ওকে কোলে করেই নিতে পারবো, নো প্রবলেম। আয়াস কিছু না বলেই রুম থেকে বের হয়ে যায়। সন্ধ্যা সেদিকে তাকায়। এখন কি সে বাদল ভাইয়ের কোলে উঠবে নাকি? আজব, এই গোমরা শহুরে ডাক্তারের কি কাজ নেই নাকি যে সে বাদল ভাইকে এসব বলে গেল? বাকি সবাইও হতাশ হয়। আয়াস জেলাস ফিল না করে বাদলকে উপদেশ দিয়ে গেল যেন সে সন্ধ্যাকে কোলে করে নিয়ে যায়। সন্ধ্যার জ্বর ছেড়েছে 2 দিন পর। এই 2 দিন সন্ধ্যা আয়াসদের ওখানে আর যায়নি, তবে আয়াসরা সবাই এসে দেখে গেছে। বাদল আর বকুলও 2 বেলা করে নিয়ম করে দেখে গেছে। অনেক সময় বকুল থেকেই গেছে সন্ধ্যার কাছে। যতটা সময় সন্ধ্যা বাড়িতে থাকতো ততটা সময় ছটফট করতো। বকুল জিজ্ঞেস করলে বলতো ভালো লাগছে না। বকুলও আর কিছু জিজ্ঞেস করতো না। সন্ধ্যা সুস্থ হতেই টই টই করে পুরো গ্রাম ঘুরে ফেলেছে। বকুল কাজ করছে বাড়িতে, তাই আর বিরক্ত করেনি। একা একাই অনেকটা পথ হেঁটে আবার ঘুরে আয়াসদের ওখানে যায়। সবাই ব্যস্ত কাজে, তাই সন্ধ্যা কাউকে কিছু না বলেই পুকুর ঘাটে চলে আসে। বকুল গাছে উঠে বকুল ফুল পাড়তে থাকে। সেই সময় সেখানে আসে সাফি। বকুল গাছে কাউকে নড়াচড়া করতে দেখে ভূত ভূত বলে চিৎকার করে ওঠে। ঘটনার আকস্মিকতায় সন্ধ্যা গাছ থেকে পড়ে যেতে নিলেই কোনো রকমে একটা ডাল ধরে নেয়। ততক্ষণে সাফি দূর। সন্ধ্যা নিচে নেমে আহামুকের মতো তাকিয়ে থাকে সেদিকে। কি হলো তার মাথায় ওপর দিয়ে গেল। তার 2 মিনিট বাদেই সবাই হাজির। সন্ধ্যাকে দাঁড়িয়ে থাকতে দেখে লিজা বলে, আরে সন্ধ্যা, কখন আসলে? তোমার জ্বর ভালো হয়ে গেছে? সন্ধ্যা মাথা নাড়িয়ে বলে, একটু আগে আসছি আপু।
তোমরা কাজ করছিলে তাই বিরক্ত না করে এখানে চলে আসছি। জেরিন একবার সাফির দিকে আরেকবার সন্ধ্যার দিকে তাকায়, তারপর বলে, তুমি তো এখানেই ছিলে, কোনো ভূত টুত দেখছো? কিসের ভূত? আমি বকুল গাছে উঠে বকুল ফুল পাড়তেছিলাম, সে সময় উনি আসলো আর চেঁচিয়ে উঠলো। আমি তো ওনার চিৎকারে গাছ থেকে নেমে পড়েই যাচ্ছিলাম। রানা সাফির পেছনে এক লাথি দিয়ে বলে, হারামজাদা, দেখ ভূত! কইলাম দিন দুপুরে ভূত নাই, উনি ভূতের ভয়ে প্যান্টে হিসু করে দিচ্ছে। আকাশ আর তমাল শব্দ করে হেসে দেয়। সাফি নরম গলায় বলে, আরে আমি ওকে দেখে ভাবছি ভূত। সন্ধ্যা হেসে বলে, আপনি এত ভূতে ভয় পান কেন? মানে ভূত টুত কখনো দেখেছেন নাকি? জেরিন হাসতে হাসতে বলে, আরে বলদের দাদি বলছিল গ্রামে ভূত থাকে, তারপর থেকেই ভয় পায়। তুমি তো আস্ত একটা ভূতই, তোমাকে ভয় পাওয়াটা স্বাভাবিক। সন্ধ্যা হাঁ করে তাকায় আয়াসের দিকে। তাকে দেখতে কি ভূতের মতো লাগে নাকি? আজব কথা। সন্ধ্যা কোমরে হাত দিয়ে ভ্রু কুচকে বলে, আমারে দেখতে কি ভূতের মতো লাগে আপনার? আয়াস পাত্তাই দেয় না সন্ধ্যার রাগ, বলে, তা নয় তো কি, দিন দুপুরে যদি গাছে উঠে বসে মানুষকে ভয় দেখাও তাহলে তো মানুষ ভয় পাবেই। তাছাড়া তোমার জোর ভালো হয়েছে মাত্র, আর এখনই কি গাছে উঠে আবার হাত পা ভেঙে কয়েকদিন বিছানায় পড়ে থাকার সুযোগ খুঁজতেছো? সন্ধ্যা কিছু বলতে যাবে তার আগে জেরিন বলে, থাম থাম, সন্ধ্যা মোটেও দেখতে ভূতের মতো না। সাফির চোখ ভূতের মতো, তাই ও সারাদিন ভূত ভূত করে। সাফির সাথে সাথে নিজের চোখে হাত দেয়। রানার দিকে তাকিয়ে বলে, দোষ আমার চোখ ভূতের মতো? রানা কাঁদো কাঁদো ফেস নিয়ে তাকায়, বলে, লাঠিটা কোথায় খাবি ভাই, সামনে নাকি পেছনে? সাফি রানার থেকে 2 হাত দূরে গিয়ে দাঁড়ায়। বাকি সবাই হাসতে থাকে। সন্ধ্যা লিজাকে বলে, তোমাদের কি কাজ শেষ? পেশেন্টেই তো নেই, বুঝলাম না কিছু, এত কম পেশেন্ট। গ্রামের লোকজনরা ডাক্তারি উপায় থেকে অন্যান্য গাছগাছালি পদ্ধতি বেশি ব্যবহার করে। তাও ঠিক। আচ্ছা আসো, বসে গল্প করি। তারপর সবাই শান বাঁধানো পাথরে বসে। আয়াস ফোন নিয়ে এক কোনায় বসে গেম খেলতে থাকে। বাকিরা আড্ডা দেওয়া শুরু করে। সন্ধ্যা বার কয়েক আর চোখে আয়াসের দিকে তাকিয়েছিল, তারপর নিজের মতো আড্ডা দেয়। কথার এক পর্যায়ে জেরিন বলে, আচ্ছা সন্ধ্যা, বকুল বাদে তোমার আর কোনো ফ্রেন্ডস নেই? এই সময় জেরিন এমন প্রশ্ন করতে পারে তা কারোরই মাথায় ছিল না। আয়াস ফোন থেকে চোখ তুলে তাকায় সন্ধ্যার দিকে। সন্ধ্যার চোখে মুখে মলিনতা আর চাপা রাগ ফুটে ওঠে। কাঁপা কাঁপা গলায় বলে, ছিল, মারা গেছে। সরি। ইটস ওকে আপু। লিজা আমতা আমতা করে বলে, তোমার ফ্রেন্ডরা কিভাবে মারা গেছে সন্ধ্যা? সন্ধ্যা কিছুটা অদ্ভুত দৃষ্টিতে তাকায়, তারপর মলিন হেসে বলে, আত্মহত্যা। আয়াস পাশ থেকে জিজ্ঞেস করে, কেন, কি এমন কারণে এত বড় একটা কাজ করলো তোমার ফ্রেন্ড? সন্ধ্যা আয়াসের দিকে তাকায় না। এই মানুষটার দিকে তাকালে সে নিজেকে সামলাতে পারে না। কয়েকদিনের পরিচয়ের একটা মানুষ তার এত আপন কিভাবে হলো? নিজের ভাবনাকে দূরে ঠেলে তাচ্ছিল্যের সুরে হেসে বলে, সেদিন বলেছিলেন না এর আগে গ্রামে ফরিদ কাকার মতো আরও কাউকে মেরে ফেলা হয়েছে? চেয়ারম্যান কাকা আর মেম্বার কাকার ছেলেরে মেরে ফেলছে। ওই চেয়ারম্যান কাকার ছেলে আর মেম্বার কাকার ছেলের জন্য আমার সইয়েরা আত্মহত্যার মতো পাপকে বেছে নিয়েছে। কথাগুলো তো সবাই জানতো, তবুও সবাই দুঃখ প্রকাশ করে। সন্ধ্যা রহস্যময় এক হাসিতে বলে, আরেকজন ছিল, ওকেও কেউ মেরে ফেলেছে। ওই যে আপনারা আসার পরের দিন যে মেয়েটাকে মেরে ফেলা হয়েছে, ও আমাদের সই ছিল। ওকে কেউ কেন মারলো? সন্ধ্যা চোখ বুজে বড় করে শ্বাস নেয়, বলে, জানি না। তোমার ফ্রেন্ড মারা গেল আর তুমি তার বিষয়ে একটুও কষ্ট পাচ্ছ না? সন্ধ্যা হেসে বলে, বেঈমানদের জন্য কষ্ট পেতে নেই। কথাটা যেন মুহূর্তেই পরিবেশকে অশান্ত করে তুলল। কিসের বেইমানির কথা বলছে সন্ধ্যা? লিজা ভয়ে ভয়ে জিজ্ঞেস করে, কিসের বেইমানি সন্ধ্যা? সন্ধ্যা হাসে। বকুল ফুল নাড়াচাড়া করতে করতে গুনগুন করে গান ধরে। আয়াস অদ্ভুত দৃষ্টিতে কিছুক্ষণ সন্ধ্যার দিকে তাকায়। এই সন্ধ্যা ভীষণ রহস্যময়। যতটা এর সৌন্দর্যের গভীরতা, ততটাই রহস্যের গভীরতাও। কিছু তো আছে যা জানে সন্ধ্যা, আর নয়তো এসবের সাথে জড়িত। কিছুক্ষণ চুপ থাকে সবাই। সন্ধ্যা গান গাওয়া অফ করে সবার দিকে তাকায়, বলে, কি হলো, সবাই চুপচাপ হয়ে গেল কেন? লিজা আর জেরিন শুকনো ঢোক গেলে বাকি সবাই নিজেদের গুছিয়ে নেয়, বলে, তোমার গান শুনছিলাম। সন্ধ্যা হাসে। এক পলক আয়াসের দিকে তাকিয়ে মুচকি এসে উঠে আসে আয়াসের সামনে। আয়াস স্বাভাবিক ভঙ্গিতে তাকায় তার দিকে। সন্ধ্যা হেসে বলে, ফুল নিবেন শহুরে ডাক্তার? আয়াস কিছুক্ষণ ফুলের দিকে তাকিয়ে হাত বাড়িয়ে দেয়। সন্ধ্যা সব ফুল আয়াসকে দিয়ে বলে, এখন তবে যাই, পরে আসবো আবার।
লিজা মাথা নাড়াতেই সন্ধ্যা চলে যায় হেলে দুলে। লিজা কিছুক্ষণ সেদিকে তাকিয়ে বলে, আই এম কনফিউজড ইয়ার। কোন সন্ধ্যা সত্যি? এই স্নিগ্ধ রূপের সন্ধ্যাকে দেখলে কখনোই মনে হয় না ও কোনো মার্ডার করতে পারে। আবার সন্ধ্যার রহস্যময় কথা শুনলে অটোমেটিক মাথায় চলে আসে ওর নিশ্চয়ই এর সাথে জড়িত। হয়তো সন্ধ্যা কিছু জানে, তবে আমার মনে হয় না সন্ধ্যা মাস্টার মাইন্ড। হ্যাঁ, আমারও মনে হয় না। আর যদি ও এইসব করে থাকে তাহলে বলবো ভালো কাজ করেছে। যাদের মার্ডার করেছে তারা এমনিতেও বেঁচে থাকার যোগ্যতা রাখে না। জেরিন সায় দেয়। আয়াস বাঁকা হেসে বলে, কিন্তু মুন্নি কি করেছে? অবশ্যই মুন্নিকে মারার পেছনে বড় সড়ো কোনো কারণ আছে, নয়তো সন্ধ্যা ওকে বেঈমান বলতো না। কিছু তো আছে। সন্ধ্যা রাস্তায় এসে হেলে দুলে হাঁটতে থাকে। কি মনে করে আবার উল্টো ফিরে কবরস্থানের দিকে হাঁটা দেয়। কবরস্থানের সামনে শুনশান। সন্ধ্যা এসে গেটের সামনে দাঁড়িয়ে ভেতরে তাকায়। বৃষ্টির কারণে কবরের মাটি সরে গেছে, তবুও নতুন 2টি কবর জলজল করছে। সেই 2টি কবরের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের সুরে হাসে সন্ধ্যা। তারপর পুরনো কবরগুলোর দিকেও তাকায়। নিজের প্রিয় 3টি কবরের দিকে একদৃষ্টিতে দেখতে থাকে। সে সময় কেউ কাঁধে হাত রাখে। চমকে তাকায় সন্ধ্যা। সামনে বাদলকে দেখে খানিকটা হাসে। বাদল ভ্রুকুচকে বলে, তুই এ সময় এখানে কি করছিস? কাকার কবর দেখতে এসেছিস? সন্ধ্যা মাথা নাড়ায়। বাদল সন্ধ্যার হাত ধরে সামনে হাঁটতে হাঁটতে বলে, তুই মাত্র জ্বর থেকে উঠেছিস, এখনই এমন উড়নচণ্ডীর মতো পুরো এলাকা রাউন্ড দিচ্ছিস কেন? সন্ধ্যা খিলখিল করে হেসে বলে, সন্ধ্যা মালতীর কাজই তো এটা বাদল ভাই। সন্ধ্যার দিকে নিষ্পলক তাকায় বাদল। মেয়েটার হাসিতেও কি ভীষণ রকমের মায়া। বাদল চোখ সরিয়ে নেয়। সন্ধ্যা কিছু একটা ভেবে বলে, বাদল ভাই চলেন তো মুন্নির বাড়ি যাই। বাদল ভ্রুকুচকে বলে, ওখানে কেন যাবি? চলেন দেখে আসি ওর বাড়িতে কি অবস্থা। বাদল আর না করে না। পাশাপাশি দুজনে হাঁটতে থাকে। দূর থেকে একজন দেখে এই দৃশ্য। কার পাশে কাকে দেখে তার রাগ হচ্ছে তার জানা নেই। সন্ধ্যার পাশে বাদলকে দেখে তার রাগ হয় নাকি বাদলের পাশে সন্ধ্যাকে দেখে রাগ হয় জানা নেই। সকালে আলো ফুটতেই সন্ধ্যার ঘুম ভেঙে যায়। কেবল বিছানা ছেড়ে উঠেছে সে সময় ছুটে আসে বকুল। চোখ মুখ ফুলে আছে, বিধ্বস্ত চেহারা। সন্ধ্যা দ্রুত এগিয়ে আসে বকুলের কাছে। বকুল সন্ধ্যাকে জাপটে ধরে, শব্দ করে কেঁদে ওঠে। সন্ধ্যা ব্যস্ত কণ্ঠে বলে, কাঁদছিস কেন? তোর এই অবস্থা কেমনে হলো? কান্নার ধমকে বকুল কথাই বলতে পারতেছে না। অনেক কষ্টে সন্ধ্যা বকুলকে শান্ত করে। বকুল ভাঙা ভাঙা গলায় বলে, বাদল ভাইকে কারা যেন অনেক মেরে বাড়ির সামনে ফেলে গেছে। সন্ধ্যা চমকে ওঠে, কাঁপা কাঁপা গলায় বলে, বাদল ভাই ঠিক আছে তো বকুল? বকুলের কান্নার ধমকে বেড়ে যায় কোনো রকমে বলে, ভাইয়ের মাথা ফেটে গেছে, সবাই মিলে হাসপাতালে নিয়ে গেছে, অনেক রক্ত বেরিয়ে গেছে। সন্ধ্যা সন্ধ্যা আর কোনো কথা না বলে বকুলের হাত ধরে ছুট লাগায়। তার মাথায় আসতেছে না এমন কাজ কে করতে পারে। তবে কি এবার শিকার বাদল ভাই? কথাটা মাথায় আসতেই গায়ের লোম খুব দাঁড়িয়ে যায় সন্ধ্যার। ছুটতে থাকে হাসপাতালের দিকে। সন্ধ্যা আর বকুল হসপিটালে আসে। বাদলকে এমার্জেন্সিতে রাখা হয়েছে। কোনো ডক্টরই দেখতেছে না। বকুলের মা বোন কান্না করছে। বকুলের বাবা ডক্টরের কাছে ছুটতেছে, কিন্তু কেউই কিছু করছে না। বাদলের যে অবস্থা তাতে এই মুহূর্তে রক্ত বন্ধ না হলে যা তা হতে পারে। সন্ধ্যা বকুলের মাকে কোনো রকম সামলে বাদলের কাছে যায়। একটা বেডে ফেলে রেখেছে নিথর শরীর। সন্ধ্যা কাঁপা কাঁপা হাতে বাদলের শরীর স্পর্শ করেই এক ঝটকায় 2 পা পিছিয়ে যায়। শরীর শীতল ঠান্ডা হয়ে আছে। সন্ধ্যা আবার এগোয় বাদলের দিকে। কি মনে করে মাথাটা বাদলের বুকে চেপে ধরে, কান পেতে শোনে হৃৎপিণ্ডের আওয়াজ হচ্ছে কিনা। ঠিক সেই সময় সেখানে আয়াস, রানা, আকাশ, তমাল, সাফি, লিজা আর জেরিন আসে। সবাই দেখে বাদলের বুকে সন্ধ্যার মাথা রাখার দৃশ্য। সবাই আয়াসের দিকে তাকায়। আয়াস নির্বাক দৃষ্টিতে তাকিয়ে আছে সেদিকে। জেরিন কোনো রকম সন্ধ্যাকে ডাকতে সন্ধ্যা ঘুরে তাকায়। ছুটে আসে জেরিনের কাছে, বলে, বাদল ভাইয়ের শরীর ঠান্ডা হয়ে গেছে, কোনো ডাক্তার হাতও লাগাচ্ছে না। এইরকম হলে ওনাকে বাঁচানো যাবে না আপু। জেরিন সন্ধ্যাকে বলে, তুমি শান্ত হও, আমরা দেখতেছি। সন্ধ্যা জেরিনের কথা পাত্তা না দিয়ে আয়াসের কাছে ছুটে আসে। আয়াসের শার্টের এক কোণা চেপে ধরে। চমকে ওঠে আয়াস। বাকি সবাইও অবাক চোখে তাকায়। সন্ধ্যার খেয়ালই নেই সে কী করছে। কোনো রকমে বলে, আপনারা তো শহুরে ডাক্তার তাই না? বাদল ভাইকে বাঁচিয়ে দিন না শহুরে ডাক্তার। আয়াস সন্ধ্যার উৎকণ্ঠা দেখে কিছুক্ষণ, তারপর সন্ধ্যার হাত সরিয়ে দিয়ে বলে, কিছু হবে না তোমার বাদল ভাইয়ের। এটুকু বলে আয়াস বেরিয়ে যায়। সন্ধ্যা ফের ছুটে আসে বাদলের কাছে। লিজা আর জেরিন সন্ধ্যার কাছে এসে বলে, এত পাগলামি করো না, শান্ত হও। সন্ধ্যা ভাঙা গলায় বলে,
আমার প্রিয় সবগুলো মানুষকে আমি রক্তাক্ত অবস্থায় দেখেছি। সবাই আমাকে ছেড়ে চলে গেছে। বাদল ভাইকে আমি ওই অবস্থায় দেখতে পারবো না। বাদল ভাই আমার সব সময় পাশে ছিল, সব বিপদ থেকে আগলে রাখতো। আমি ওনার এই অবস্থা মানতে পারতেছি না। লিজা আর জেরিন কিছু না বলে বের হয়ে যায়। আর কিছুক্ষণ পর অনেকটা তর্কাতর্কি করে আয়াস বাদলকে ওটিতে নেয়। সন্ধ্যা, বকুলের পরিবার সবাই বাইরে বসেছিল পুরোটা সময়। শাহিদাও এসেছে। 2 ঘন্টা পর অপারেশন শেষ হয়। আয়াস, রানা, আকাশও অপারেশনে ছিল। তমাল আর জেরিন রক্ত দেয়। সবাই অপারেশন থেকে বের হয়ে আসে। আয়াস সন্ধ্যার দিকে তাকায়, তারপর চলে যায়। রানা হেসে সন্ধ্যাকে বলে, সন্ধ্যা, চিন্তা করো না, অপারেশন সাকসেসফুল। বাদলকে কেবিনে দিয়েছে কয়েক ঘন্টা হলো। সন্ধ্যা কয়েকবার রাউন্ড দিয়েছে হসপিটালে, একবার এখানে তো একবার ওখানে, মূলত কাউকে খুঁজছে। বাদলের শেষ একবার এসেছিল, কিন্তু মাথায় ব্যথা হতে পারে ভেবে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে। সন্ধ্যা বকুলকে থাকতে বলে নিজে বের হয়ে আসে। হসপিটাল থেকে বের হয়ে ধীর পায়ে হাঁটতে থাকে। পেছন থেকে হঠাৎ করে কেউ ডেকে ওঠে। সন্ধ্যা, সন্ধ্যা নিজের নাম শুনে পেছনে তাকায়। পেছনে আয়াসকে দেখে খানিকটা অবাকই হয়। পুরো হসপিটালে যাকে খোঁজা শেষ, সে এতক্ষণ কোথা থেকে আসলো? সন্ধ্যার ভাবনার মাঝেই আয়াস কাছে চলে আসে, সামনে দাঁড়িয়ে বলে, বাড়ি যাচ্ছ? সন্ধ্যা মাথা নাড়ায়। আয়াস বলে, ওকে, চলো একসাথে যাই। তারপর দুজনে পাশাপাশি হাঁটতে থাকে। সন্ধ্যা কিছুটা সময় চুপ থেকে বলে, আপনি কি কোথাও গিয়েছিলেন? কেন বলো তো? আপনাকে তো হসপিটালে কোথাও দেখলাম না, এখন কোথা থেকে আসলেন? আয়াস কেমনভাবে তা হাসে। সন্ধ্যা তাকিয়ে থাকে আয়াসের দিকে। হার্টবিট করছে বারংবার, স্বাভাবিকের চেয়ে বেশি। এই মানুষটা আশেপাশে থাকলেই তো তার এমন হয়, কিন্তু কেন হয়? আবার এই মানুষটাকে না দেখলেই কেমন অস্থির অস্থির লাগে। কেন হয় তার সাথে এমন? সন্ধ্যার ভাবনার ছেদ পড়ে আয়াসের কথায়। আয়াস ধীর কণ্ঠে বলে, ওদিকে একটা কাজ ছিল, শেষ করতে গেছিলাম। ও, বলে সন্ধ্যা চুপ হয়ে যায়। আয়াস কিছুটা সময় পর জিজ্ঞেস করে, তুমি কি বাদল ভাইকে ভালোবাসো? চমকে ওঠে সন্ধ্যা, খানিকটা অবাকও হয়। সে বাদল ভাইকে ভালোবাসে মানে? বুঝতে না পেরে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। আয়াস ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করে, কি বলো? ভালোবাসা কি বা কাকে বলে আমার জানা নেই শহুরে ডাক্তার। তবে আমি ভালোবাসা মানে এইটুকু বুঝি যে এটা এক অন্যরকম অনুভূতি, যা বাদল ভাইয়ের উপর আমার নেই। তাহলে বিয়ে কেন করছো? আপনি কেন বিয়ে করছেন? এমন প্রশ্নে কিছুটা অস্বস্তি হয় আয়াসের। সন্ধ্যা তাকে উল্টো জিজ্ঞেস করবে বুঝতে পারেনি। সন্ধ্যা আয়াসের উত্তর না পেয়ে আবার জিজ্ঞেস করে, আপনি আপনার হবু বউকে ভালোবাসেন শহুরে ডাক্তার? আয়াস চোখের দৃষ্টি এদিক ওদিক করে সে কি উত্তর দেবে বুঝতে পারে না। সন্ধ্যা মুচকি এসে বলে, কিছু সময় ভালো না বাসলেও বিয়েতে সম্মতি দিতে হয়। আর তার উপর আমরা মেয়ে, আমাদের নিজস্ব কোনো মতামত থাকতে নেই। পরিবারের খুশি আমাদের খুশি। আজ হসপিটালে এত পাগলামি করলে কেন, যদি ভালোই না বাসো? সন্ধ্যা শব্দ করে হেসে দেয়। আয়াসে হাসির দিকে তাকিয়ে চোখ সরিয়ে নেয়। এ মেয়ের সৌন্দর্য যেন আগুন তাকালে চোখ ঝলসে যাবে। সন্ধ্যা হাসি থামিয়ে বলে, একটা মানুষ যদি আপনাকে সবসময় আগলে রাখে, সব বিপদে পাশে থাকে, আপনি কি তার বিপদের সময় বসে থাকবেন? আমি পারি না শহুরে ডাক্তার। বাদল ভাইয়ের এই অবস্থা দেখে আমি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। মানুষটা আর বাঁচতই না যদি না আপনারা থাকতেন। আপনাদের কাছে আমরা অনেক কৃতজ্ঞ। এরপর সব চুপচাপ হয়ে যায়। দুজনে নিজেদের মতো হাঁটতে থাকে, কোনো কথা ছাড়াই। একজন নিজের অনুভূতিদের বুঝতে চেষ্টা করছে, অন্যজন নিজ মনে কিছু ভাবছে। নিজেদের অনুভূতির সাথে লড়াই করতে করতেই একটা সময় দুজন দুদিকে যাওয়ার পথ আসে। আয়াস নিজের রাস্তার দিকে তাকিয়ে বলে, যাও সাবধানে। সন্ধ্যা মাথা নাড়ায়। আয়াস চলে যায়। সন্ধ্যা কিছুক্ষণ ওভাবে দাঁড়িয়ে ভাঙা ভাঙা স্বরে আওড়ায়, এইভাবেই আপনি একদিকে আর আমি আরেক দিকে শহুরে ডাক্তার। আমার অন্যরকম অনুভূতিগুলো আপনার নামে দখলদার, কিন্তু এ কথা আপনিও বুঝবেন না। এই অনুভূতি যদি ভালোবাসা হয়, তবে আমি আপনাকে ভালোবাসি শহুরে ডাক্তার, ভীষণ ভালোবাসি। যদি কয়েকদিনের পরিচয়ে একটা মানুষকে ভালোবাসা যায়, তবে আমি আপনাকে ভালোবাসি। আমি জানি এ ভালোবাসা তুচ্ছ আপনার কাছে, তবে আমার এ শ্রেষ্ঠ অনুভূতি আমি কারো কাছে তুচ্ছ করব না। তারপর পা বাড়ায় নিজেদের বাড়ির দিকে। আয়াস সন্ধ্যার পথ এভাবে দুপথের মাথায় গিয়ে হয়তো শেষ হবে। একজন ভালোবাসায় ডুবেছে, আরেকজন রহস্যের জালে ডুবছে। এই রহস্য শেষে সে পাড়ি জমাবে তার নীড়ে। পড়ে রইবে শুধু সন্ধ্যা মালতীর কঠিন অনুভূতি, ভালোবাসা। আয়াস দ্রুত বাড়িতে এসে দেখে সবাই বসে আছে। সবাইকে দেখে তাড়া দিয়ে বলে, সবাই রুমে আয় ফার্স্ট। সবাই খানিকটা চমকায়, তারপর দ্রুত রুমে ঢুকে দরজা লক করে দেয়। রানা দ্রুত কণ্ঠে বলে,
কি হয়েছে আয়াস? আয়াস কিছু না বলে হোয়াইট বোর্ডের সামনে মার্কার নিয়ে দাঁড়ায়। একটা গোল বৃত্ত এঁকে তার মধ্যে নাম লিখে সোনিয়া আর নয়না। আকাশ রুকুজকে বলে, তুই ওদের নাম লিখেছিস কেন? গ্রামে ফার্স্ট কে মার্ডার হয়েছে? চেয়ারম্যান আর মেম্বারের ছেলে। কিন্তু কেন? বলতেছি, দেখ, সোনিয়া আর নয়না সুইসাইড করার পর ওই দুজনকে কেউ মার্ডার করে দেয়। এখানে আমাদের কাছে স্পষ্ট কেউ ওদের সুইসাইডের জন্য প্রতিশোধ নিয়েছে। এরপর মারা যায় এক্স মেম্বার, উনিও মেয়েদের সাথে অসভ্যতা করতো। এরপর মারা যায় মুন্নি, যে কিনা সোনিয়া, নয়না আর সন্ধ্যার ফ্রেন্ড। কিন্তু এই মৃত্যুতে সন্ধ্যা মোটেও কষ্ট পায়নি। কেন? এরপর মারা গেছে ফরিদ, যে কিনা দিন দুপুরে মেয়েদের টিজিং করতো। দেখ, ঘুরে ফিরে সন্ধ্যা। রানা জিজ্ঞেস করে, তো তো মানে কি? সন্ধ্যার সাথে বড় কোনো লিঙ্ক আছে এটার? সন্ধ্যার মতো বাচ্চা মেয়ে একা কখনোই এসব পারবে না। নয়নার একটা বয়ফ্রেন্ড ছিল, কিন্তু সে কে এখনও জানা যায়নি। মুন্নি জানতো শুধু। তাহলে কি মুন্নি এটাও জানতো মার্ডারগুলো কে করতেছে? পসিবল, বাট সন্ধ্যা ওকে বেইমান কেন বললো? আর কে হতে পারে যে এসবের পিছনে আছে? হয়তো মুন্নি সন্ধ্যার কথা সবাইকে বলে দিতে চেয়েছিল, তাই হয়তো ওকে বেইমান বলছে। তবু আমি মানতে পারছি না সন্ধ্যা এত কিছু করতে পারে। আর নয়নার বয়ফ্রেন্ড হিসেবে কাকে সন্দেহ করছিস? বাদলকে সন্দেহ করেছিলাম, কিন্তু ও যেভাবে মার খেয়েছে তাতে নিজেকে আঘাত করা ইম্পসিবল। নিজেকে কেউ এতটা গভীরভাবে আঘাত করতে পারবে না, কিন্তু আমার মাথায় এটা আসতেছে না কেউ বাদলকে কেন অ্যাটাক করলো। সেটাই, ঘুরে ফিরে সেই শূন্য। এখন কি করব আমরা? নয়নার বয়ফ্রেন্ডকে খুঁজতে হবে। আমার বিশ্বাস ও সব প্রশ্ন উত্তর তার কাছেই আছে। কেমনে খুঁজবো? সন্ধ্যা কখনোই আমাদের বলবে না। আর মুন্নি জানতো সে বর্তমানে ডেট। আয়াস গভীরভাবে কিছু ভেবে বলে, যত দ্রুত সম্ভব আমাদের এখান থেকে বের হতে হবে। সন্ধ্যা বাড়ি এসে দেখে শাহিদা বসে আছে। সন্ধ্যা আসতে সে জিজ্ঞেস করে, বাদল ঠিক আছে? বলে সন্ধ্যা মায়ের ঘরে যায়। পুরনো ট্রাঙ্কের মধ্যে তার কিছু দরকারি জিনিস খুঁজতে থাকে। সে সময় হাতে কিছু শীতল লাগে। সন্ধ্যা সব জিনিস উল্টে জিনিসটা বের করে খানিকটা অবাক হয়। পুরনো জং ধরা রামদা। জং ধরে যাওয়ার প্রথমে সে বুঝতে পারেনি এটাতে রক্ত শুকিয়ে আছে। উল্টে পাল্টে দেখে যখন বুঝে যায় তখন ওটা ফেলে দিয়ে আম্মা বলে চিৎকার করে ওঠে। সাইজা দৌড়ে এসে দেখে সন্ধ্যার দু কদম পিছিয়ে ভীত দৃষ্টিতে কিছুর দিকে তাকিয়ে আছে। সেদিকে তাকিয়ে নিজেই পড়ে যেতে নিলেই কাঠের দরজা ধরে নিজেকে সামলায়। সন্ধ্যা মায়ের দিকে তাকিয়ে বলে, এটা কি আম্মা? তুমি? সন্ধ্যা চুপচাপ পুকুর ঘাটে বসে আছে। আজ সে জীবনের এমন কিছু সত্য জানতে পেরেছে যা তার অজানা ছিল। কিছু সত্য বোধহয় গোপন থাকাই ভালো। আনমনে পুকুরে ঢিল ছুটছিল এমন সময় সেখানে আসে আয়াস। সন্ধ্যা সেদিকে খেয়াল নেই, নিজের মতো বসে আছে সে। আয়াস এক পলক সন্ধ্যার দিকে গভীর দৃষ্টিতে তাকায়। সন্ধ্যা মালতীর যে মন খারাপ তা বুঝে আয়াসও টের পায়। একদম সন্ধ্যার পাশে বসে, তবে কিছুটা দূরত্ব বজায় রেখে বসে। সন্ধ্যা তখনও নিজ মনে ঢিল ছুটতে ব্যস্ত। আয়াস গলা খ্যাকারি দিয়ে সন্ধ্যার আকর্ষণ পাওয়ার চেষ্টা করে, তাতেও লাভ হয় না। অবাক হয় আয়াস, জোরে ডাকে সন্ধ্যা বলে। সন্ধ্যা চমকে পাশে তাকায়। পাশে আয়াসকে দেখে অবাক হয়। আয়াস কখন আসলো? সন্ধ্যা নিজের চোখ ডলে, মনে মনে আওড়ায়, এটা কি শহুরে ডাক্তার নাকি আমার ভ্রম? আয়াস ভ্রুকুচকে বলে, কি ভাবছো? এত মন দিয়ে তুমি সারাদিন ভাবোটা কি? সন্ধ্যা ধরেই নেয় আয়াস তার ভ্রম। আয়াস এখানে কেন আসবে? সে তো সন্ধ্যার কাছে আসার মানুষ না। তাই নিজেকে খোলা উন্মুক্ত বইয়ের মতো করতে চায় তার শহুরে ডাক্তারের কাছে। তার মনের সব কথা উজাড় করে দিতে চায়। পুকুরের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলে, আচ্ছা শহুরে ডাক্তার, আপনি যদি জানতে পারেন আপনার জীবনে এমন কিছু সত্য আছে যা আপনি জানেন না, বা আপনি যাকে অনেক বেশি ভালোবাসেন সে খুবই ঘৃণ্য, তাহলে কি করবেন? আয়াস চমকে তাকায় সন্ধ্যার দিকে। কি বলেছে মেয়েটা? সে নিজেকে সামলে বলে, তোমার মাথা শরীর ঠিক আছে তো সন্ধ্যা? আর ইউ ওকে? সন্ধ্যা হেসে বলে, ঠিকই আছি। আমার না ভেতরে ভীষণ পুড়ে যাচ্ছে শহুরে ডাক্তার, আমাকে একটু আপনার বুকে মাথা রাখতে দিবেন? সন্ধ্যা তখনও ভাবছে সে নিজের ভ্রমের সাথে কথা বলতেছে। আয়াস তো অবাকে চরম পর্যায়ে। মেয়ে বলে কি? সন্ধ্যা ভীষণ আকুল চোখে তাকায় আয়াসের দিকে। আকুতি ভরা কণ্ঠে বলে, দিবেন? আয়াস কিছুক্ষণ তাকিয়ে থাকে সন্ধ্যার মুখের দিকে। সন্ধ্যা অদ্ভুতভাবে হেসে নিজের জায়গা থেকে উঠে দুপা এগিয়ে বলে, আপনি আমার কল্পনাতেই সুন্দর শহুরে ডাক্তার। আয়াস যেন অবাকের ওপর অবাক হয়। সন্ধ্যার কণ্ঠে কিছুতে ছিল। সে উঠে পড়ে সন্ধ্যার সাথে। সন্ধ্যার হাত ধরে নিজের দিকে ফেরায়। সন্ধ্যা চমকে ওঠে।
এতক্ষণ উপলব্ধি করে আয়াস সত্যি আছে। সে নিজের করা কাজে নিজেই স্তব্ধ হয়ে যায়। সে এত বোকা কবে হলো? কোনটা সত্যি আর কোনটা ভ্রম বুঝতে পারলো না, নাকি সে নিজেই ঘোরের মধ্যে ছিল বলে বুঝতে পারেনি? আয়াস হঠাৎ করে আঁকড়ে ধরে নিজের বাহুতে। সন্ধ্যা স্তব্ধ ও নির্বাক। যখন বুঝতে পারে আয়াস তার ইচ্ছেটা পূরণ করলো, তখন সে শক্ত করে আয়াসের টি শার্ট আঁকড়ে ধরে। আয়াস নিজের কাজে অবাক হয়। সে তো চাইলে সন্ধ্যার ইচ্ছেকে, সন্ধ্যার চাওয়াকে উপেক্ষা করে চলে যেতে পারত। তাহলে সে কেন সন্ধ্যার চাওয়ার গুরুত্ব দিল? ভাবনার মাঝে টের পায় সন্ধ্যা ফুপিয়ে ওঠার শব্দ। সন্ধ্যা কাঁদছে কেন? আয়াস সন্ধ্যাকে ছাড়ানোর চেষ্টা করতে গিয়েও করে না। সন্ধ্যার মাথায় হাত বোলাতে থাকে। সন্ধ্যার কান্নার গতি বেড়ে যায়। শব্দ করে কেঁদে ওঠে। আয়াস আদুরে স্বরে বলে,